নমস্কার, শিবাজিদার আড্ডাখানায় সবাইকে হার্দিক স্বাগত। আজকে শান্তনু রায় 1218-এর দ্বিতীয় প্রশ্ন, সংসার সচ্ছল রাখতে, সবাইকে খুশি রাখতে সাংসারিক বুদ্ধি দিয়েই তো সব কাজ করি, এখানে নিরপেক্ষ বুদ্ধি দিয়ে কিভাবে বিচার করে কাজ করব? দেখুন, এই প্রশ্নটার মধ্যে এমন কতগুলো পয়েন্ট আছে যেটা সবাই স্বীকার করবে, এমনকি শান্তনুও স্বীকার করবে, যেটা অবাস্তব। সংসার সচ্ছল রাখতে, সবাইকে খুশি করতে, এবারে এই আপনারাই আমাকে বলুন যে সংসারে সবাইকে খুশি রাখা কি কখনো সম্ভব? কখনো কোনো সংসারে কেউ সবাইকে খুশি রাখতে পেরেছে? না, পারেনি। এমনকি স্বয়ং ঈশ্বরের পক্ষেও এটা সম্ভব নয়। তাহলে এটি প্রাকৃতিক নিয়মের বিরুদ্ধ হয়। কেন? কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা। যদি একরকম হয় তাহলে আর এক রকমের পছন্দ হবে না। ফলে সবাইকে খুশি করা এই সংসারে সম্ভব নয়। এটি প্রথম প্রশ্ন বা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সংসার কথাটির মধ্যেই একটি মারপ্যাঁচ আছে। এই সংসার কথাটি অর্থ হচ্ছে যা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। এবারে সময়ের সঙ্গে সঙ্গে যা পরিবর্তিত হয় তা দিয়ে একজন মানুষ তার চাহিদাটাও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায় এবং তার চারপাশের যে পরিবেশ সেটাও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়। এবারে দুটোই যদি ভ্যারিয়েবল হয়, একটাও যদি কনস্ট্যান্ট না হয়, তাহলে সেই ইকুয়েশনকে আপনি সলভ করবেন কি করে? এই সমস্যার তো কোনো সমাধান নেই। অতএব এটি অপ্রাকৃতিক। এবং এই প্রশ্নটার মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে। সংসারে সবাইকে খুশি রাখতেই কাজ করি, এখানে নিরপেক্ষ বুদ্ধি প্রয়োগ করব কি করে? এখানেই তো নিরপেক্ষ বুদ্ধির প্রয়োগ। আমাকে আমার অভিজ্ঞতা যেহেতু জানাচ্ছে আমি সংসারে সব সময় সবাইকে খুশি রাখতে পারবো না, এবং সংসার কথাটার মানেই হচ্ছে পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। সেই জন্য আমাকে স্থির করতে হবে আমি কি করব, আমার কর্তব্য কি। কারুর মুখ চেয়ে নয়, কারুর স্বার্থ পূরণ করবার অথবা কারুর স্বার্থ বিঘ্নিত করবার জন্য নয়। আমাকে জানতে হবে আমি কি করব। এখন আমি কে, এই প্রশ্নটা হচ্ছে প্রথম প্রশ্ন। তবেই তো তার কর্তব্য নির্ধারিত হবে। আমি এই সংসারের বিভিন্ন ক্যারেক্টারের কাছে আমার আইডেন্টিটি বিভিন্ন। আমি কারুর সন্তান, কারুর স্বামী, কারুর পিতা, কারুর আত্মীয় স্বজন অনুযায়ী সেই সম্পর্ক। এই প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই
কর্তব্য কি তা আমাদের সমাজে নির্ধারিত আছে। এখন মনে করা যাক নিরপেক্ষ বুদ্ধি সেখানে আমি কিভাবে প্রয়োগ করব। আমার বাড়িতে যদি আমার অসুস্থ বাবা মা থাকেন, অশক্ত বাবা মা থাকেন, এবং আমি যদি তখন যৌবনের মধ্যে থাকি, মধ্য যৌবনে থাকি, তাহলে কি হবে? তাহলে আমার যে প্রচণ্ড দৌড়, সেই দৌড়ের সঙ্গে তাদের বয়স, তাদের শারীরিক অক্ষমতা তাল মেলাতে পারবে না, এটাই স্বাভাবিক। ফলে আমার জীবনযাত্রার ক্ষেত্রে তাদেরকে বাধক মনে হবে, বোঝা মনে হবে। আমার স্বার্থ পূর্তির জন্য আমি যদি তাদেরকে সেখান থেকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই, অন্য কোথাও পাঠিয়ে দিই, সরিয়ে দিই, তাহলে আমি কিন্তু নিরপেক্ষ বুদ্ধি অনুযায়ী কাজ করলাম না। আমি আমার স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধির জন্য কাজ করলাম। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যদি কারুর স্বার্থ না দেখে যা কর্তব্য, যা উচিত, আমি সেইটাই যদি করে যাই, এমন ভাবার কোনো কারণ নেই যে সংসারের অন্যান্য লোকগুলো সবাই আমাকে খুব বাবা করবে। কেউ আমাকে বাবা করবে, কেউ আমাকে ছি ছি করবে, কেউ আমাকে ফুলের মালা পরাবে, কেউ আমাকে জুতো মারবে। এই কথা বলতে বলতে স্বামীজির সন্ন্যাসীর গীতির দুটো লাইন মনে পড়ল। ভেবো না দেহের হয় কিবা গতি, থাকে কিংবা যায় অনন্ত নিয়তি। কর্ম অবশেষ হয়েছে উহার, এবে ওতে প্রারব্ধের অধিকার। কেহ বা উহাতে পদ প্রহারিবে, কেহ বা উহাতে মালা পরাইবে। চিত্তের প্রশান্তি ভেঙো না কখন, সদাই আনন্দে রহিবে মগন। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ কথা এবং এটি নিরপেক্ষ বুদ্ধির কথা। আমার ভাই, আমার সম্পত্তির ভাগীদার হিসেবে তার একটা আইডেন্টিটি আছে, পৈতৃক সম্পত্তির ভাগীদার হিসেবে। আবার আমার একদম সহোদর সেই হিসেবে তার একটা আইডেন্টিটি আছে। এখন আমি যদি আমার নিজের স্বার্থ পূরণের জন্যে তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাই, তাহলে সেটি আমার স্বার্থ অনুযায়ী বুদ্ধি হলো, নিরপেক্ষ বুদ্ধি হলো না। সে আমার সঙ্গে কেমন ব্যবহার করছে সেটিকে না দেখে, সেটিকে কনসিডার না করে আমার কর্তব্য হচ্ছে পৈতৃক সম্পত্তি যাতে দুজনেই সমানভাবে পায় তার ব্যবস্থা করা। আবার যদি উল্টোটা হয়, আমি যাকে আমার অত্যন্ত স্বজন বলে মনে করছি সে আমার অধিকার হরণ করছে, তাহলে আপ্রাণ আমৃত্যু তার সঙ্গে লড়াই করা এবং নিজের অধিকার প্রতিষ্ঠিত করা, এটি কিন্তু আমার নিরপেক্ষ দৃষ্টি।
আমি যদি তখন মনে করি যে ওরে বাবা আমি তো পারবো না, অতএব আমি চেষ্টা করব না, সেটি কিন্তু নিরপেক্ষ দৃষ্টি নয়। আমার সন্তানের ক্ষেত্রে যা মঙ্গলকর, ভালো দেখা নেই, মন্দও দেখা নেই, যা মঙ্গল আমি তাই করব, এটি নিরপেক্ষ দৃষ্টি। এখানে যেন আমার অপত্য স্নেহ মোহ আমার চোখে পট্টি না পরিয়ে দেয়। আমি মনে করলাম যে আমার সন্তানকে যাতে স্ট্রাগল করতে না হয়। আরে স্ট্রাগলটা না করলে তুমি তাকে জীবন বোধ থেকে, জীবনের লড়াই থেকে, শারীরিক মানসিক বৌদ্ধিক ক্ষমতার এক্সারসাইজ থেকে দূরে রাখতে চাইছো। অতএব তার জন্যে সেটা অ্যালাউ করো। এই জায়গাগুলো খুব পরিষ্কার করে বুঝতে হবে। আমি যেমন আমার স্বার্থ বুদ্ধির কাছে নতি স্বীকার করব না, ঠিক তেমনি আমি কারুর প্ররোচনায় আমি কর্তব্যের পথ থেকে বিমুখ হব না। এটি নিরপেক্ষ দৃষ্টি, নিরপেক্ষ বুদ্ধি। এতে কিন্তু সংসারে তোমার শত্রুর সংখ্যা বাড়বে, কারণ আমরা সবাই মিথ্যেকে খুব পছন্দ করি। আহাহা, যেরকম যেরকম অবস্থা সেরকম সেরকম চলছে, এই জায়গাটাকে আমরা খুব পছন্দ করি। আমরা কিন্তু সৎ সত্যবাদী মানুষকে অত্যন্ত অপছন্দ করি এবং তার নামে বহু রকম কুৎসা রটাই। কারণ আমাদের দাস মনোবৃত্তি, হীন মনোবৃত্তি, সে কখনো বলে না যে এই যে লোকটি, এই লোকটির মহত্ব দেখো, সে তার নিজের স্বার্থ ক্ষুণ্ণ করেও কর্তব্যবোধে অবিচল। এই জায়গাটি কিন্তু ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। একজন ব্যবসায়ী, সে তার লাভ লোকসান দেখছে, কিন্তু এই লাভ লোকসান, টাকার অঙ্কে যে লাভ লোকসান, সেটা ছাড়াও কিন্তু তার আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে সেবা। সে তার কাজের মধ্যে দিয়ে কিন্তু সমাজের একটা অংশকে বা সমাজকে একটা সার্ভিস দিচ্ছে। কিন্তু সে যদি সেটার সম্বন্ধে সচেতন না হয়, তাহলে কিন্তু সে নিরপেক্ষ বুদ্ধির জায়গা থেকে বিচ্যুত হচ্ছে। সে যদি তার এই সার্ভিসের দিকটাকে রিয়ালাইজ করে যে আমি, আচ্ছা, আমার কাজের ফলে সমাজ এইভাবে সেবাটা পাচ্ছে বা পরিষেবাটা পাচ্ছে, এইটার উপরে গুরুত্ব দিয়ে কি কি করা উচিত সেটা নির্ধারণ করে, সেটি হয়তো হয়তো তার স্বার্থহানি করবে তাৎক্ষণিকভাবে, কিন্তু পরবর্তী সময় তাকে যেমন বিরাট লাভ দেবে, যাকে কমার্শিয়াল ভাষায় বলে গুডউইল, ঠিক তেমনই তাকে মনুষ্যত্বের ধাপগুলো উত্তীর্ণ হতে সাহায্য করবে। আমি বাস্তবত বিভিন্ন ভূমিকা নিয়ে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করলাম যে নিরপেক্ষ বুদ্ধি
কিভাবে একজন মানুষ এই ভূমিতে থেকে প্রয়োগ করতে পারে। খুব স্বাভাবিকভাবেই আমি জানি আরও অনেক সংশয়, আরও অনেক প্রশ্ন উঠবে। কমেন্ট করে জানাবেন, যতদূর সম্ভব জ্ঞান বুদ্ধিমতো আলোচনা করব। আজ আসি, নমস্কার।